ডেথ নোট সিজন 2 রিয়েলি? সো গাইস, ডেথ নোট সিরিজটা শেষ করার পরে আমাদের সবার মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে যদি ডেথ নোট সিজন 2টা বের হতো। ডেথ নোট সিজন 2 এর কোনো অ্যানিমেশন না থাকলেও ডেথ নোটের রাইটার লাইট ইয়াগামির মৃত্যুর পর একটা ওয়ান শট পার্ট এনেছিল, আর এই ওয়ান শট পার্টের কোনো অ্যানিমেশন তৈরি হয়নি। ওইটা শুধুমাত্র মাঙ্গাটাই আছে, আর আমরা ওইটার মাঙ্গাটাই এক্সপ্লেন করব, অথবা বলতে পারেন আমরা জাস্ট মাঙ্গাটা আপনাকে পড়ে শোনাবো। আর মজাদার বিষয় হচ্ছে এই ওয়ান শট ডেথ নোটের ভিতরে আমরা রিউককে দেখতে পাবো, এছাড়াও নেওয়ার আইজাবা এবং মাকসুদাকেও দেখতে পাবো। আর এটার স্টোরি লাইনটা হচ্ছে লাইট ইয়াগামির মৃত্যুর 10 বছর পরে, যেখানে রিউক আবারও ব্যাক এসেছিল ডেথ নোট নিয়ে। হ্যাঁ গাইস, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই ওয়ান শট পার্টটা। আর এই ওয়ান শট ডেথ নোটটা শুধুমাত্র একটা চ্যাপ্টারই কভার হয়ে গেছে, আর আমরা এই একটা চ্যাপ্টারই বিস্তারিত পড়ে শোনাবো। তাহলে গাইস আর দেরি না করে বিস্তারিত জানা যাক। যেমনটা বলেছিলাম, স্টোরি শুরু হয় লাইট ইয়াগামির মৃত্যুর পর, আর সেখানে সময়টা ছিল 2013 সাল। আর শিনিগামি রিয়েলমি আমরা দেখতে পাই একটা শিনিগামি রিউককে বলছে, এই নাও তুমি তোমার নোটবুকটা ফেরত নিয়ে নাও, আমি তোমার মতো সাকসেস হতে পারিনি রিউক। আর এরপর রিউক বলে, হ্যাঁ আমি বই তো নিবই, কিন্তু তার সাথে তুমি হয়তো আমার জন্য অন্য কিছু নিয়ে এসেছো। যেখানে ওই শিনিগামিটা রিউকের দিকে অ্যাপেল ছুড়ে মারে আর বলে আমার মনে ছিল। এরপর রিউক ওই আপেলটা খেয়ে নেয় আর বলে, এই আপেলটা অনেক বেশি টেস্টি, আর আমার আরো অনেকগুলো আপেল প্রয়োজন, তাই আমার এমন একজন পার্সনকে লাগবে যে কিনা একদম লাইট ইয়াগামির মতো, যে কিনা আমাকে লং টাইম ধরে অ্যাপেল খাওয়াতে পারবে, এর সাথে সে আমার এন্টারটেনমেন্টও করাবে। আর এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা টানাকা নামের একটা ছেলেকে দেখতে পাই, আর টানাকার রুমের ফ্লোর থেকে আমরা রিউকের হাত বের হতে দেখি। এরপর রিউক তার ডেথ নোটটা নিয়ে ওই ফ্লোর থেকে বের হয়ে টানাকার মাথায় ওই ডেথ নোটটা টাচ করায়, আর টাচ লাগার সাথে সাথেই টানাকার রিউকের সাথে থাকা 2 বছর আগের সকল মেমোরি মনে আসতে থাকে। আর তার মনে পড়ে যে সে রিউককে কিভাবে পেয়েছিল, যেমনটা লাইট ইয়াগামির সাথেও আমরা হতে দেখেছিলাম। প্রথমে সে রিউককে দেখে একটু শকড হয়ে যায়, তারপর সে রিউককে বলে আমাদের দেখা হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে। যেখানে রিউক টানাকাকে বলে আমি ফ্লোরের নিচ থেকে উপরে এসেছি, যেমনটা তুমি আমাকে বলেছিলে। যেখানে টানাকা বলে একজন মানুষ আর শিনিগামির মাঝে করা ওয়াদা পূরণ হয়েছে, আর যদি তুমি এমনটা না করতে তাহলে আমরা দুজন একসাথে কাজ করতে পারতাম না। আর এরপর 2 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে কিছু ছেলেরা বলছিল টানাকা আরো একবার টপ করেছে। আরেকটা ছেলে বলে এটা অনেক ইমপ্রেসিভ ব্যাপার, কেননা টানাকা প্রায় 3 বছর ধরে টপ করে যাচ্ছে। আরেকটা ছেলে বলে সে সম্পূর্ণ জাপানের মিডল স্কুলে সবচেয়ে বেশি টপ এসেছে। আর এদিকে টানাকা একা বসে তার পরীক্ষার নাম্বারগুলো দেখছিল, আর তখনই আকাশ থেকে ডেথ নোটটা তার মাথায় এসে পড়ে। এরপর টানাকা বলে আরে এটা কি? আর তখনই টানাকার উপর থেকে আওয়াজ আসে এটা এখন থেকে তোমার। আর এরপর টানাকা উপরে তাকায়, যেখানে রিউক দাঁড়িয়েছিল, আর রিউককে দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সে ভয়ে চেঁচাতে থাকে। আর এরপর রিউক টানাকাকে দেখে আর বলে তুমি অনেক বেশি স্মার্ট, যেখানে টানাকার ইংলিশ পেপারে 28 পয়েন্টস ছিল। আর এদিকে টানাকা রিউককে দেখে অনেক বেশি ভয়ে ছিল, আর সে ভয়ে কিছু বলতেও পারছিল না। আর টানাকা কোনোভাবে বলে কি তুমি কি বলছো? তখন রিউক টানাকাকে বলে আমি তোমার স্কুল টিচারের কথা শুনেছি, আর তোমার স্কুলের টিচাররা বলছিল তুমি 3 বছর ধরে প্রায় টপ করে যাচ্ছ। এটা শুনে টানাকা বলে না না, এমনটা হতেই পারে না যে আমি 3 বছর ধরে একটানা টপ হয়ে আসছি। আর এরপর টানাকার কিছু একটা মনে পড়ে, আর সে কিছুক্ষণ ভাবার পর টানাকা রিউককে বলে তুমি যে টেস্ট পেপারে কথা বলছো সেটা কি আইকিউ টেস্ট পেপার? আর এরপর রিউক বলে হ্যাঁ। এরপর টানাকা বলে আমাদের স্কুলে আইকিউ টেস্ট এবং এবিলিটি টেস্ট হতে থাকে, আর তারা এর রেজাল্টও জানায় না, আর আমি এই স্কুলকে অনেক ঘৃণা করি। টানাকা বলে আমি এত ভালো নাম্বার এজন্যই পাই কেননা আমি সবসময় বসে বসে আইকিউ টেস্টের গেম খেলি, যার কারণে আমি আইকিউ টেস্টে ভালো রয়েছি। এরপর রিউক বলে যেই মানুষ স্মার্ট হয় সে তার ফিউচারে আসা সমস্যাগুলো আগেই সমাধান করে রাখে, কিন্তু টিচাররা ওই হাই স্কোর আইকিউ টেস্টওয়ালা মানুষদের বলে ওই বাচ্চাগুলো ইডিয়েট হয়। আমি পড়াশোনায় এত ভালো না, কিন্তু এই বলে আমি ইডিয়েট না, আর আমি পাজলস এবং রিডার্স খুব ভালোভাবে সলভ করতে পারি। যেখানে রিউক কিছু ভাবছিল, এরপর টানাকা জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার? তখন রিউক বলে তোমার মতো ছেলেরা এই জিনিসটার জন্য একদম পারফেক্ট হবে। যেখানে টানাকা বলে পারফেক্ট থাকবে মানে আসলে তুমি কি বলতে চাচ্ছ? এরপর রিউক বলে আমরা এভাবে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, চলো তোমার বাসায় যাই। যেখানে টানাকা বলে না না, আমি তো তোমাকে দেখে লড়তেই পারছি না, আর আমি তোমাকে নিয়ে আমার বাসায় কিভাবে যাব? এরপর রিউক বলে আরে চলো, তুমি ছাড়া আমাকে আর অন্য কেউ দেখতে পারছে না। এরপর টানাকা বলে আমার রুম অনেক বেশি ময়লা হয়ে আছে। আর এরপর সে রিউককে নিয়ে তার বাসায় চলে আসে, আর এরপর সে ওই ডেথ নোটটি দেখে বলে এটা কি কিরার? তখন রিউক বলে তুমি অনেক জোরে কথা বলছো, মানুষ আমার আওয়াজ শুনতে পাবে না, কিন্তু তোমার কথা অবশ্যই শুনতে পাবে। এরপর টানাকা বলে এটা হতেই পারে না, এর মানে এটা ওই কিরার যে কিনা মানুষদের মেরেছিল এবং দুনিয়া থেকে ক্রাইম রেট কম করেছিল। এটা কি সত্যি ওই কিরার? আর টানাকার কথা শুনে রিউক বলে বাহ, তুমি একটা বাচ্চা হয়ে ওই সব কিছু জানো। যেখানে টানাকা বলে এটা শুধু আমি না, এটা সম্পূর্ণ দুনিয়া জানে, কেননা আমরা আমাদের বইয়ের ভিতরে কিরার সম্পর্কে পড়াশোনা করেছি।
যেটা শুনে রিউক বলে, বাহ, কিরাকে সবাই এরকম ভাবে রিয়েক্ট করছে যেন সে একজন গ্রেট পারসন। এরপর টানাকা বলে, না না, গ্রেট নয়, আমাদের এথিক বইয়ের ভিতরে তাকে ইবেল বলা হয়েছে, আর আমাদের হিস্টোরি বইয়ের ভিতরে তাকে এমন ভাবে ট্রিট করা হয়েছে যেন সে একজন মার্ডারার আর টেররিস্ট, আর দুনিয়াতে অশান্তি তৈরি করার একজন লোক। কিন্তু অর্ধেকের বেশি মানুষরা তার ব্যাপারে খুব ভালো কথাও বলে, আর অনেক মানুষ তো তাকে গডও বলে। আর এটা শুনে রিউক বলে, বাহ, ওকে গড মানে? এরপর টানাকা রিউককে জিজ্ঞাসা করে আসলে এই বইটা একজন মানুষকে কিভাবে গড বানাতে পারে। যেখানে রিউক বলে, এই বইয়ের প্রথম পেজটা খুলে দেখো, ওইখানে তুমি সকল ইনস্ট্রাকশন পেয়ে যাবে। আর এরপর টানাকা বলে, এটা তো ইংলিশে লেখা রয়েছে, কিন্তু আমি ইংলিশ পারি না, তুমি কি এটাকে ট্রান্সলেট করতে পারবে জাপানিসে? যেখানে রিউক বলে, সিরিয়াসলি? আর এরপর রিউক ইনস্ট্রাকশনটাকে ট্রান্সলেট করে বলে, যদি আমরা কোনো মানুষের নাম এই ডেট নোটে লিখি তাহলে সে 40 সেকেন্ডের ভিতরে মারা যাবে, আর আমাদের নাম লেখার সময় ওই পার্সনের চেহারা আমাদের মস্তিষ্কে থাকতে হবে, তাহলে এটা কাজ করবে। আর যদি পার্সনের চেহারা মাথায় না থাকে তাহলে ওইটা কাজ করবে না। আর আমরা যে কোনো মৃত্যুর কারণ লিখে ওই ভিকটিমকে মারতে পারবো, আর যদি আমরা কোনো কারণ না লিখে শুধু ডিরেক্ট নাম লিখি তাহলে ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যাবে। আর এই সকল রুলস শুনে টানাকা অনেক চমকে যায়, আর টানাকা বলে, আমি বিলিভ করতে পারছি না, কিন্তু এই সকল কিছু শুনে এখন আমি বুঝতে পেরে গেছি। এরপর টানাকা রিউককে বলে, পুলিশ এবং এলমিলে তো কিরাকে অ্যারেস্ট করেছিল তাই না? যেখানে রিউক বলে, হ্যাঁ, সে অনেক ইন্টেলিজেন্ট এবং এন্টারটেইনমেন্ট একটা পার্সন ছিল। এরপর টানাকা রিউককে বলে, তুমি কি কিরার ব্যাপারে আমাকে আরো কিছু বলতে পারবে? আর এরপর রিউক বলে, প্রথমত আমার অ্যাপেল খেতে হবে, আমার অ্যাপেল চাই। আর এরপর টানাকা রিউককে একটি অ্যাপেল দেয়, আর রিউক বলে, আমি তোমাকে কিরার পার্সোনাল ডিটেলস বলবো না, কিন্তু আমার কিরার ব্যাপারে যতটুকু মনে আছে আমি তোমাকে সবকিছু বলবো। আর এরপর সিন শিফট হয় এবং টানাকা বলে, সিরিয়াসলি? কিরা নিজের জন্য এই বুকটাকে এভাবে ব্যবহার করতো? আর এই বইয়ের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, যদি এই বইটা অন্য কেউ টাচ করে তাহলে সেও তোমাকে দেখতে পাবে। আর এই সুবিধাটাই কিরা অনেক ভালোভাবে ব্যবহার করেছে, নিশ্চয়ই সে অনেক বেশি স্মার্ট হবে। আর এরপর রিউক বলে, হ্যাঁ, সে অনেক বেশি স্মার্ট ছিল, আর সে সম্পূর্ণ জাপানের নাম্বার 1 ছিল। এরই সাথে রিউক টানাকাকে বলে, তুমি যদি এখন কিরার ওই আইডিয়াগুলো ব্যবহার করো তাহলে তুমি খুব সহজেই ধরা পড়ে যাবে। যেখানে টানাকা বলে, এখন এই সময়টা অনেক পরিবর্তন হয়ে গেছে, ওই কিরা ছিল প্রায় 10 বছর আগে, আর এখন আমাদের এই হিউম্যান ওয়ার্ল্ড অনেক পরিবর্তন হয়েছে। এখানে প্রত্যেকটি স্টেটের কর্নারের ভিতরে একটা করে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, প্রত্যেকটা ট্রেন, বাস এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে ক্যামেরা থাকেই। এর মানে তুমি কোনো এফবিআই কে রাস্তাঘাটে এইভাবে সেভাবে মারতে পারবে না। আর কিরা তার ট্যালেন্ট ব্যবহার করে এভাবেই রাস্তাঘাটে অনেক এফবিআই এজেন্টকেও মেরেছিল। এরপর টানাকা বলে, তারা অনেক বেশি সতর্ক হয়ে গেছে, ইনভেস্টিগেটর এবং সাইবার টিমরা যে কোনো ধরনের অনলাইন মেসেজকে ট্র্যাক করে ফেলে। যদি আমরা কোনো অনলাইন মেসেজ করি তাহলে তারা খুব সহজে আমাদের ধরে ফেলবে। আর এর সাথেই পুলিশটা সবসময় আমাদের ফোনগুলোকে ট্র্যাপ করে রাখেই। আর আমরা যদি কোনো নিউজ দেখাতে যাই তাহলে সেটা তখনই কার্যকর হবে যখন আমরা এটাকে টিভিতে দেখাবো। কিন্তু আমি জানি যদি এখানে কিরা থাকতো তাহলে কিরা নিশ্চয়ই এটার জবাবও বের করে ফেলতো। আর আমি বিশ্বাস করি যত সালই হোক না কেন কিরা খুব সহজেই এই সকল সমস্যাগুলো সমাধান করে ফেলতো। আর এরপর রিউক টানাকাকে জিজ্ঞাসা করে, তুমি কি এটা করবে? যেখানে টানাকা অনেকটা চমকে যায়, আর টানাকা মনে মনে ভাবে এই শিনিগেমিটা ওই সেম জিনিসটাই আমাকে দিয়ে করাতে যাচ্ছে যেটা ও কিরার ধারা করিয়েছিল। আর এরপর টানাকা রিউককে বলে, তুমি কি মজা করছো যে আমি এই মৃত্যুর বইটা ব্যবহার করব? আর এরপরই টানাকা আবারও মনে মনে ভাবে, যদি আমি এই বইটা অন্য কাউকে দিয়ে দেই তাহলে এটার ওনারশিপ পরিবর্তন হয়ে যাবে, আর যদি এটা আমি রিউককে দিয়ে দেই তাহলে আমি সকল মেমোরি ভুলে যাব। আর কিরাও একবার কিন্তু রিউককে এটা ফেরত দিয়েছিল, আর যদি আমি এটা রিউককে ফেরত দিয়ে দেই তারপর সে এটা আরো একজন লোককে খুঁজে দিয়ে দেবে। আর এটা এমন একটা বই যেটা মানুষকে মেরে ফেলে, তাই এটা সলিউশন আমার খুব ভালোভাবে ভাবতে হবে। আর এরপর রিউক টানাকাকে বলে, কি হয়েছে, তুমি অনেক সময় ধরে কিছু বলছো না? এরপর টানাকা রিউককে বলে, আমি একজন কাইন্ড পারসন যে কিনা শুধু ভাবতে থাকে আর ততক্ষণ ভাবে যতক্ষণ না আমি কোনো সলিউশন না পাচ্ছি। যেখানে রিউক বলে, তুমি এটা করতে পারবে কেননা তুমি একজন কুইজ কিং। আর এরপর টানাকা রিউককে বলে, আমার মনে 2টা কোশ্চেন রয়েছে রিউক। এরপর রিউক বলে, কি কোশ্চেন? তখন টানাকা বলে, আমার প্রথম কোশ্চেন হলো, আমি ছাড়া তোমাকে কি আর অন্য কোনো পার্সন দেখতে পারে? আর এরপর রিউকের মনে পড়ে এবং সে টানাকাকে বলে, আমি কিছু মানুষের সামনে এসেছিলাম যখন তারা আমার এই ডেড নোটটাকে টাচ করেছিল, আর এটা তখন হয়েছিল যখন আমি হিউম্যান ওয়ার্ল্ডে কিরার সাথে ছিলাম। যেখানে টানাকা বলে, তুমি কি শিওর? রিউক বলে, ধরে নাও ডেড নোটের একজন ওনার রয়েছে আর সে ওনারশিপটা ছেড়ে দিয়েছে, তাহলে সে আমাকে দেখতে পাবে না। আর যদি কেউ আমার এই বুকটা টাচ করে এবং ওই বুকটা হারিয়ে যায় তাহলে তারা আমাকে এখনো দেখতে পাবে। আর এরপর টানাকা রিউককে বলে, আমার কাছে আরেকটা কোশ্চেন রয়েছে, ডেড নোট ওনারের কাছে একজন শিনিগামি থাকে, আর ওই শিনিগামিটা ডেড নোট ওনারের কাছ থেকে কত কিলোমিটার দূরে যেতে পারে? যেখানে রিউক বলে, এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন, আর এটা ডেড নোটের রুলসেও লেখা নেই, অথবা এটা শিনিগামি ওয়ার্ল্ড থেকে এখানে দূরত্ব অবধি হতে পারে, আর আমি এটা ঠিকভাবে জানিও না। আর এরপর টানাকা বলে, তুমি কি আমাকে আরো একটু ডিটেলসে বলতে পারবে না? আমার এটার এক্সাক্ট নাম্বার প্রয়োজন। আর এরপর রিউক বলে, এখান থেকে শিনিগামি ওয়ার্ল্ডের দূরত্ব 14 কিলোমিটার, আর এই ডিস্টেন্সের মাঝে আমি তোমাকে খুঁজতেও পারবো। রিউক বলে, এই রুলসটা আগে কখনো ক্লিয়ার করা হয়নি। এরপর টানাকা বলে, আমি ডিসাইড করে নিয়েছি যে আমাকে কি করতে হবে। যেখানে টানাকা বলে, আমি তোমাকে তোমার ডেট নোটটাকে ফেরত দিয়ে দিব, কিন্তু তোমাকে 2 বছর পরে আসতে হবে। 2 বছর পর আমি তোমার এই ডেট নোটটা ব্যবহার করব, আর এরই সাথে আমি তোমাকে প্রতিদিন একটা করে এফএলও খাওয়াবো। যেখানে রিউক বলে, এর মানে আমি এতদিন আপেল খেতে পারবো না? তখন টানাকা বলে, তুমি এই 2 বছরের ভিতরে তোমার ডেট নোটটা যেই কাউকে দিতে পারো। আর এরপর টানাকা তার ওনারশিপটা রিউককে দিয়ে দেয়। এরপর প্রেজেন্ট টাইমে সিন দেখানো হয়, যেখানে টানাকা
টানাকার এই সকল মেমোরি মনে পড়ে গিয়েছিল। আর তখন রিউক টানাকাকে বলে আমি 2 বছর ধরে অ্যাপেল পাইনি। এরপর টানাকা বলে এখন আমি আমার প্ল্যানের হিসাবে যেতে পারবো, আমার প্রথম প্ল্যান যেটা আমি 2 বছর আগেই ভেবে নিয়েছিলাম। আর এরপর রিউক বলে কি কোন প্ল্যানটা? আর তখন টানাকা বলে আমি এই ডেথ নোটটাকে বিক্রি করে দেবো। আর এটা শুনে রিউক অনেকটা চমকে যায় আর বলে কি সেল করে দিবে? হ্যাঁ, আমি এই ডেথ নোটটাকে নিলামে তুলবো। এটা শুনে রিউক বলে হ্যাঁ, এটাতে দারুণ মজা হবে, কিন্তু তুমি তো 2 বছর আগে বলেছিলে যদি তুমি অনলাইনের মাধ্যমে কিছু করো তাহলে তুমি ধরা পড়ে যাবে। এর জবাবে টানাকা বলে তোমাকে কে বলেছে যে আমি ইন্টারনেটের ব্যবহার করব? আমি তোমাকে কি জন্য জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমার থেকে কত দূর অব্দি যেতে পারবে, আর তুমি বলেছিলে তুমি হয়তো 14 কিলোমিটার দূর অব্দি যেতে পারবে, আর এখান থেকে সাকুরা টিভি 13 কিলোমিটার দূর অব্দি রয়েছে। তো তাই তুমি আমার জন্য সাকুরা টিভির কাছে যাবে, আর ওইখানে যাওয়ার পরে তুমি ইংলিশে না আমি ইংলিশ পড়তে পারি না, তুমি জাপানিজে লিখবে এবং তাদের কলম এবং কাগজ ব্যবহার করবে। আর এখন তুমি টিভি স্টেশনে যাও। এরপর রিউক জিজ্ঞাসা করে তাহলে আমি এখন ওইখানে গিয়ে করবোটা কি? আর এরপর সিন শিফট হয় এবং আমরা দেখি সাকুরা টিভিতে নিউজ চলছিল। আর তখনই তাদের টিভির সামনে একটা পেপার উড়ে আসে, আর ওই পেপারে লেখা ছিল যেই পাওয়ার মানুষকে মারার জন্য কাজে লাগে আর যেই পাওয়ারটা কিরা ব্যবহার করেছিল সেটা এখন অপশনে রয়েছে। আর যদি কেউ এই পাওয়ারটা কিনতে চায় তাহলে অবশ্যই হ্যাশট্যাগ পাওয়ার অফ কিরা লিখবে, আর এটা বিক্রির পরিবর্তে আমাকে আমেরিকান ডলার দিতে হবে। আর টিভি স্টেশনের লোকরা এটা দেখে চমকে যায় আর তারা ভাবতে থাকে আসলে এখানে কি হচ্ছে, কেননা ওইখানে যেই পেপারে এইসব লেখা ছিল ওইটা হাওয়াতে উড়ছিল। আর এটা দেখে সবাই চমকে গিয়েছিল একটা কাগজ হাওয়াতে উড়ে বরাবর ক্যামেরার সামনে কিভাবে আসে। আর যারা এই নিউজটা দেখছিল তাদের সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছিল, তারা সবাই এটা নিয়ে সমালোচনা শুরু করে দেয়। তারপরে টিভি নিউজের লোকরা ওই পেপারের কাছে যায় এবং ওই পেপারটা ভালোভাবে দেখতে থাকে এবং একজন রিপোর্টার আরেকজনকে বলে তোমরা কেউ এটাকে হাত দিও না, এটা কোনো কিছু সাপোর্ট ছাড়াই হাওয়াতে উড়ছে। তারপর তারা ওই পেপারটি পড়তে থাকে আর আমরা দেখতে পাই টানাকা ওই নিউজটা দেখছিল। আর নিউজের লোকরা বলছিল আমাদের ক্ষমা চাইতে হবে এবং আমাদের লোকদের বলতে হবে যে এই নিউজের পিছে আমাদের কোনো হাত নেই। আর এরপর আমাদের টানাকার মোবাইলের ভিতরে আসল সত্যটা দেখানো হয়, যেখানে রিউক ওই পেপারটা নিয়ে দাঁড়িয়েছিল। আর আমরা যেমনটা জানি যারা যারা ডেথ নোট টাচ করেছে শুধুমাত্র তারাই রিউককে দেখতে পাবে, আর এই জন্যই সাধারণ জনগণ ওইটা হাওয়াতে উঠতে দেখছিল। আর এইদিকে এই সবকিছু টানাকার প্ল্যানিং অনুযায়ী চলছিল এবং সে মনে মনে খুশিও হচ্ছিল। আর এরপর আমরা দেখতে পাই মাকসুদাও এই নিউজটা দেখছিল এবং মাকসুদা যেহেতু ডেথ নোটটাকে টাচ করেছিল এজন্য সে রিউককে দেখতে পায়। আর সে রিউককে দেখে অনেকটা চমকে যায় এবং তার ল্যাপটপ নিয়েই তাদের হেড কমান্ডের ওইখানে চলে যায়। আর ওইখানে মাকসুদা গিয়েই চেঁচিয়ে বলে ডেপুটি কমিশনার, রিউক তার ডেথ নোটটাকে সেল করে দিতে যাচ্ছে। যেখানে ডেপুটি কমিশনার বলে তোমার বলার মানে হলো রিউকের মাধ্যমে তার বইটা কেউ একজন বিক্রি করাতে যাচ্ছে? আর এরপর মাকসুদা বলে হ্যাঁ, আর আমি আশা করি এই সবকিছু যেন একটা মজাই হয়। আর এরপর রিউককে দেখানো হয় এবং সে বলে আমার 30 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই পেপারটা ছেড়ে ফ্লোরের নিচ থেকে চলে যায়। এরপরের দিন আমরা টানাকার স্কুলের সিন দেখতে পাই এবং সেখানে স্কুলের স্টুডেন্টরা গবেষণা করছিল যে কিরার পাওয়ার সত্যি তাও অপশনে। আর ওইখানে একটা ছেলে টুইটার খুলে পাওয়ার অফ কিরা লেখে আর ওই ছেলেটা তার বন্ধুদেরকে ডেকে বলে এই দেখো এটা অপশনে এসেছে প্রায় একদিন হয়ে গেছে, কিন্তু তার মাঝেই $1,000,000 দেওয়া চালু হয়ে গেছে। আরেকটা ছেলে বলে আরে $1,000,000 না, এখানে তো দেখি $300,000,000 দেওয়া হয়েছে। আর এরপর আমরা টানাকাকেও দেখতে পাই এবং সে বলে যদি এটা সত্যি কিরার পাওয়ার হয় তাহলে তো এটার জন্য $1,000,000ও কম হয়ে যাবে, এটার জন্য তো আরো বেশি টাকা দেওয়া উচিত, কেননা এই নোটবুকের মাধ্যমে দুনিয়াকেও কন্ট্রোল করা যাবে। আর এরপর সিন শিফট হয় এবং আমরা দুইজন লোককে দেখতে পাই এবং তারা বলে এল তোমার জন্য একটা নিউজ রয়েছে, আর এই নিউজটা হলো কিরার সম্পর্কে। আর তখনই তারা একটা মাস্ক দেখে যেটা ছিল রিউগের, আর এখানে যে এল হয়ে বসে আছে সে হচ্ছে নেওয়ার, আর সেখানে নেওয়ার রিউগের ছবি বানাচ্ছিল। তখন ওই লোকটা জিজ্ঞাসা করে এটা কি ছিল? তখন নেওয়ার বলে ওইটা শুধুমাত্র শিনিগামির একটা মাস্ক। এরপর নেওয়ার বলে আমি এখানে কিছু একটা বানাতে যাচ্ছি, আমি এই শিনিগামিটাকে ফাইন্ড করার একটা মেশিন বানাতে যাচ্ছি যেন ওই মেশিনটা এই শিনিগামিকে ডিটেক্ট করতে পারে, কিন্তু এতে অনেক বেশি বাধা সৃষ্টি হতে পারে। এরপর নেওয়ার বলে তাহলে ঠিক আছে কল করো ওকে, যে কিনা এই বিপজ্জনক বইটাকে বিক্রি করে দিতে যাচ্ছে। আর এরপর ওই মেয়েটি রিউগের মাস্ক দেখে বলে যারাই ওই নোটবুকটাকে টাচ করেছিল তারাই শুধুমাত্র ওই শিনিগামিটাকে দেখতে পাচ্ছিল, তাই না? তখন নেওয়ার বলে হ্যাঁ, এজন্যই তো আমি বলেছিলাম যে আমাদের কাজে অনেক বাধা সৃষ্টি হতে পারে। এরপর নেওয়ার বলে তাহলে এই কিরা এই বুকটাকে নিলামে তুলছে? এরপরে অফিসারটি জিজ্ঞাসা করে তাহলে এই কথাটা সত্যি? তখন নেওয়ার বলে হ্যাঁ, আমি ওই শিনিগামিটাকে দেখতে পেয়েছিলাম, একটা শিনিগামিকে টিভি স্টেশনে পাঠানো, কোনো ধরনের ইন্টারনেট ব্যবহার না করা। এই কিরা তো দেখি অনেক বেশি সাবধানতা ব্যবহার করছে, আমরা শিনিগামির পিছু করে এই কিরার অব্দি যেতে পারবো। আমার ওই সিসিটিভি ফুটেজ দেখতে হবে যেখানে ওই শিনিগামিটা বর্তমান কিরার সাথে রয়েছে। যদিও জাপানের সবগুলো ক্যামেরায় ওই কিরাকে খোঁজা সহজ হবে না, কিন্তু আমার মতো কিছু মানুষই ওই শিনিগামিকে দেখতে পাবে। তখন ওই অফিসারটি বলে জাপানের সিকিউরিটি সিস্টেম মানে তোমার মনে হয় যে ওই কিরা জাপানেই রয়েছে? আর যদি এমনটা হয় তাহলে আমি জাপানের জন্য এখনই আমাদের টিকিট বুক করাচ্ছি, আমাদের ওকে খুব তাড়াতাড়ি ধরতে হবে। এরপর নেওয়ার বলে ধরতে হবে? তুমি মেনে নাও যদি আমরা এই কিরাকে ধরেও নেই তাহলে ওকে আমরা কোন অপরাধে গ্রেপ্তার করব? আমি প্রথমে এই নোটবুকটাকে মানুষের দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক এবং খারাপ একটা হাতিয়ার বলেছি, কিন্তু এরকম হাতিয়ার তো আসে আর যায়। ডেথ নোটের মাধ্যমে কাউকে মারা এক ধরনের জুলুম, কিন্তু এটা সেল করাই
করাই কোনো অপরাধ না। যদি আমাদের এই নোটবুকটা পেতে হয় তাহলে নিলামি সম্পূর্ণ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপরে ওই লোকটাকে খুঁজতে হবে যেই লোকটা এই ডেথ নোটটাকে কিনবে। এরপর সেখানের ওই মেয়েটি এলকে জিজ্ঞাসা করে, তুমি এই কিরাকে এত বাঁচাতে চাচ্ছ কেন এল? এর জবাবে নেওয়ার বলে, এই কিরা অনেক স্মার্ট, ওর প্রতি আমার একটা পার্সোনাল আগ্রহ রয়েছে, আমি একবার হলেও নিশ্চয়ই তার সাথে দেখা করব। আর যদি তোমরা আমাকে এই বিষয়ে সাহায্য করতে চাও তাহলে মিস্টার আইজাওয়াকে কন্ট্যাক্ট করো, ওর কাছ থেকে তোমরা সাকুরা টিভির সকল ফুটেজ পেয়ে যাবে। আর এরপর আমরা দেখতে পাই নেওয়ার কথা বলতে বলতে ওই রিউগের ফেসটা তৈরি করে ফেলেছে। আর এরপর সিন শিফট হয় এবং আমাদেরকে দেখানো হয় ডেপুটি কমিশনার মিস্টার রেস্টারের সাথে কথা বলছিল। অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে মিস্টার রেস্টার, আমরা এখনই সাকুরা টিভির আশেপাশে সিকিউরিটিকে চার্জ করেছি। আর এরপর সিন শিফট হয় এবং আমরা আবারও ওই নেওয়ারের ওই অফিসারকে দেখতে পাই। আর সে নেওয়ারকে বলে, আমরা খবর পেয়েছি যে সে প্রথমে সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে এসেছিল, আর এরপর সে বেসমেন্টের পার্কিং দিয়ে জমিনের নিচে চলে গেছে। আর এরপর আমরা সাকুরা টিভির কোনো ফুটেজেই তাকে দেখতে পাইনি। আর এটা শুনে নেওয়ার বলে, তাহলে আমার সকল পরিশ্রম বেকার চলে গেল, শিনিগামির এই মাস্ক বানানোর কোনো ফায়দাই হলো না। যদি ওই শিনিগামিটা কিরার ঘরের জমিনের নিচ থেকে টিভি স্টেশনে যায় এবং ওই টিভি স্টেশন থেকে আবারও জমিনের নিচ দিয়ে তার বাসায় যায় তাহলে আমরা আর কোনো কিছুই করতে পারবো না। আর যদি এই শিনিগামিকে আমরা সাকুরা টিভি ছাড়া অন্য কোনো জায়গায় দেখতে পাই তাহলে এটা ওই সময়ই হবে যখন সে এই মৃত্যুর বইটাকে তার খরিদ্দারের কাছে দিবে। কিন্তু ততক্ষণে ওই কিরা এই নোটবুকটাকে অনেকবার ব্যবহারও করে ফেলবে। আবার হতে পারে এরপর সে এই দেশটাকে ছেড়েই চলে যাবে। এটা অনেক ভালো করে তৈরি করা একটা প্ল্যান। তখন ওই অফিসারটি বলে, তাহলে নেওয়ার তুমি এটা বলতে চাচ্ছ যে এই কিরাকে ধরা একদম অসম্ভব? এরপর নেওয়ার বলে, যদি আমাদের এই কিরাকে ধরতে হয় তাহলে আমাদের সঠিক সময়ে ওই জায়গায় থাকতে হবে যখন এই নোটবুকটা লেনদেন করা হবে। আর আমার মনে হয় নিলামি হওয়ার পরে যে এই টাকাটা পাবে তার খোঁজ নিয়ে ইনফরমেশন নেওয়াটা সহজ হয়ে যাবে। কিন্তু আসলে এমনটা নাও হতে পারে, আমি শিওর বলতে পারছি না, কিন্তু হতে পারে সে এটার জন্য কোনো একটা প্ল্যান বানিয়ে রেখেছে যার মাধ্যমে তাকে খোঁজা একদম অসম্ভব হয়ে দাঁড়াবে। আর আপাতত আমরা শুধু এখন বসে বসে দেখতেই পারবো যে এই নোটবুকটা আসলে কে কিনে। আর এরপর সিন শিফট হয় এবং আমাদের আবারও রিউক এবং তানাকাকে দেখানো হয়, যেখানে রিউক তানাকাকে বলে, মনে হচ্ছে সবকিছু বেশ ভালোই যাচ্ছে। এরপর তানাকা বলে, হ্যাঁ এটা 10 বিলিয়ন ইয়েন অব্দি পৌঁছে গেছে, আর আমি চেষ্টা করছি যেন এখানে একটু বেশি ধ্যান না দেই, আর এটা বেশ ভালোই যাচ্ছে কিন্তু একটু বিপজ্জনকও। আর এরপর রিউক বলে, তাহলে এই নিলামি কতদিন চলবে আর এরপরেও কি আমি অ্যাপেল পাবো? এর জবাবে তানাকা বলে, দেখো আমি কোনো ডেডলাইন সেট করিনি, আর টাকা পাওয়ার পর আমি তোমাকে কিছু সময় আপেল খাওয়াবো। এরপর রিউক বলে, শুধুমাত্র কিছু সময়ই? এরপর আবারও সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই সাকুরা টিভিতে আবারও রিউক মেসেজ নিয়ে এসেছে। আর সেখানে লেখা ছিল, নিলামি শেষ হওয়াতে আর মাত্র 1 সপ্তাহ বাকি রয়েছে, এটা এই সময়ের আগেও শেষ হতে পারে, আর যদি এমনটা হয় তাহলে আপনাদের ইনফর্ম করা হবে, ধন্যবাদ। আর সেখানে সাকুরা টিভির লোকজন ওই কাগজটা দেখছিল। আর এরপরই আমরা দেখতে পাই মাকসুদা সেখানে রিউকের দিকে দৌড়ে আসছিল। সাকুরা টিভির লোকজন তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে থামছিল না। আর তখনই মাকসুদা ক্যামেরার সামনে চলে আসে আর সে বলে, আমি পুলিশ, কিরার পাওয়ারটাকে কিনার চিন্তাও করো না। আর এরপর এটা ডিরেক্টর দেখে বলে, আরে বোকা মাকসুদা, তোমাকে শিনিগামির পিছনে যেতে বলা হয়েছিল, শিনিগামির সামনে না। আর সাকুরা টিভির লোকজন মাকসুদাকে চিনে ফেলে এবং তাকে বলে, হেই তুমি ওই লোকটাই না যে কিনা অনেক আগে বলেছিল যে সে কিরাকে চিনে? আর এটা শুনে মাকসুদা বলে, হ্যাঁ ঠিক বলেছ, আর কিরার শক্তি বিক্রি করা অনেক খারাপ একটা বিষয়। আর এরপর আমরা দেখি নেওয়ার এবং তার সাথীরাও এই নিউজটা দেখছিল এবং নেওয়ার বলে, মনে হচ্ছে এই লোকটা এই বিষয়টা নিয়ে সত্যি কিছু একটা করতে যাচ্ছে। আর এরপর আমরা দেখতে পারি সাকুরা টিভির সামনে যাওয়ার কারণে মাকসুদা সিনিয়ররা তাকে বকছিল আর বলছিল, তুমি ওখানে কি করছিলে? আর মাকসুদা বলে, স্যার এটা সত্যি, এই নোটবুকটার মাধ্যমে মানুষকে মারা যায়, বা শুধুমাত্র আমাদের ভিকটিমের নাম এবং চেহারা মনে থাকতে হবে। এরপর ডিরেক্টর ভাবে মাকসুদাই শুধুমাত্র তাকে এইভাবে বোঝাতে পারবে। এরপর তার সিনিয়র অফিসারটি বলে, যদি এটা সত্যি হয় তারপরেও জাপানিজ গভর্নমেন্ট এরকম একটা পাওয়ার কখনই কিনবে না। আর কান খুলে শুনে রাখো মাকসুদা, এখন থেকে তুমি ডেস্কের ডিউটি রয়েছ আর মিডিয়ার সামনে যাওয়ার চিন্তা ভাবনাও করবে না। এরপর পরবর্তী দিনের সিন দেখানো হয় যেখানে স্কুলের বাচ্চারা ডেথ নোটের দাম বাড়া নিয়ে আলোচনা করছিল। আর সেখানে একজন বলছিল, অনেক আশ্চর্য একটা ব্যাপার, মাকসুদা টিভির সামনে আসার পর থেকে আরো 200 বিলিয়ন অব্দি বেড়ে গেছে। তখন আরেকজন ভাবে, এটা অনেক চিন্তার একটা বিষয়, কোনো একজন ব্যক্তি এরকম অ্যামাউন্ট কখনোই বসাতে পারবে না, দুনিয়ার সবচেয়ে বড় লোক একজন লোকের কাছেও শুধুমাত্র 130 বিলিয়নই রয়েছে। এরপর তাদের মাঝে আরেকজন বলে, এর মানে এটা কোনো একটা গ্রুপ হতে পারে, অথবা হতে পারে এটার মাঝে কোনো একটা দেশও কানেক্ট রয়েছে, শুধুমাত্র গভর্নমেন্টই এত টাকা লাগাতে পারে, কেননা যেই গভর্নমেন্ট এই বুকটাকে জিতে নেবে তারা এই নোটবুকটা ব্যবহার করে সম্পূর্ণ দুনিয়াতে রাজ করতে পারবে। আমি তো বলবো এটার দাম 100 ট্রিলিয়ন ইয়ন লাগানো উচিত। আর এই সব কিছু টানাকা ক্লাসে বসে বসে শুনছিল। আর এই কথাগুলো শুনে সে নতুন আরেকটা মেসেজ টিভিতে টেলিকাস্ট করায়। আর ওই মেসেজটাতে লেখা ছিল, দয়া করে এখন আপনারা টুইটারে লড়াই করবেন না, যাদের যা বলার একদম মন খুলে বলুন, যদি কোনো গভর্নমেন্টও এতে ইচ্ছুক থাকে তাহলে তারা মিডিয়ার সামনে আসুক এবং নিজের বলি লাগাক। আর অন্যদিকে নেওয়ার এই মেসেজটা দেখে বলে, এখন এটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। আর এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে, যে কিনা কিছুক্ষণ পরেই টিভিতে ভাষণ দিবে এবং তার পাশে দাঁড়ানো একটি লোক
তাকে বলে 2005 সালে FBI ডিরেক্টর এবং নেয়ার নামের একটা ছেলে সাক্ষী দিয়েছিল যে কিরার পাওয়ার ছিল একটা নোটবুক যেটার ভিতরে যে কারো নাম লেখেই তাকে মারা যাবে। আর যদি এই তথ্যটা সত্যি হয় তাহলে আমরা এই নোটবুকটা কোনো দেশের হাতেই যেতে দিতে পারি না। আর এর পরবর্তী সিনে আমরা টিভিতে ট্রাম্পকে দেখতে পাই এবং সে বলে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা $500 বিলিয়ন দিয়ে কিরার পাওয়ারটা কিনবে। আর তখনই চাইনিজের প্রেসিডেন্টও সামনে আসে এবং সেও বলে দ্য পিপল রিপাবলিক অফ চায়না $1 ট্রিলিয়ন দিয়ে কিরার শক্তিটা কিনবে এবং সবসময় এই পাওয়ারটাকে শান্তির জন্য ব্যবহার করার ওয়াদা করছে। এরপর আরেকটি রাষ্ট্র বলে আমরা এটাকে $2 ট্রিলিয়ন দিয়ে কিনবো এবং এটার মাধ্যমে শান্তি গঠন করে আর এটা কখনোই ব্যবহার করব না। আর এর সাথে সাথে ডেথ নোটের প্রাইসটাও লাগাতার বেড়ে যাচ্ছিল। আমরা দেখতে পাই আবারও সাকুরা টিভিতে কিরার মেসেজ আসে আর ওই মেসেজে লেখা ছিল যদি বড় বড় লিডাররা ডেথ নোটের পাওয়ারটাকে কিনতে চায় তাহলে বলি লাগাক। আর এটা টিভিতে নেওয়ারও দেখছিল এবং সে বলছিল এটা ধীরে ধীরে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। আর এরপর আমরা জাপানিজ প্রাইম মিনিস্টারকে দেখি যাকে কিনা মিডিয়ারা অনেক কোশ্চেন করছিল আর মিডিয়াদের তিনি বলেন গভর্নমেন্ট এই ডেথ নোটটা নিয়ে নষ্ট করে দেবে এবং যেসব দেশরা বলছিল যে এই ডেথ নোটটা কিনবে না তারাই সবার আগে কেনার চেষ্টা করছে। এর পরবর্তী দিন আমরা দেখি আমেরিকার গভর্নমেন্ট এই ডেথ নোটের পাওয়ার কেনার জন্য $1 কোয়াড্রিলিয়ন ইয়েনের বলি লাগিয়েছে আর এই জন্য আশেপাশে শুধু এটা নিয়েই কথা হচ্ছিল। এরপর আমরা তানাকার হাই স্কুলের সিন দেখতে পাই যেখানে তার ক্লাসমেটরাও এগুলো দেখছিল এবং একজন বলছিল $1 কোয়াড্রিলিয়ন ইয়েন এটা তো সম্পূর্ণ জাপানের ন্যাশনাল বাজেটের বরাবর আর এত ইয়েন পেলে তো কিরার দুনিয়ার সবচেয়ে বেশি ধনী লোক হয়ে যাবে। তখন সেখানে আরেকটা ছেলে বলে কিন্তু জাপানিজ সরকার আবার কিরাকে ধরে কিরার কাছ থেকে সম্পূর্ণ টাকা নিয়ে নেবে। তখন ওই ছেলেটি বলে হ্যাঁ যেহেতু এটা ইউএস এবং জাপানের একটা সিকিউরিটির ব্যাপার আছে। তখন ওই ছেলেটা বলে যদি ওই কিরা জাপানিজ হয় তাহলে এটার প্রভাব জাপানিজ ইনকাম ট্যাক্সের উপরেও পড়বে। আর এই সবকিছু তানাকা বসে বসে শুনছিল। আর এরপর সিন শিফট হয় এবং আমরা তানাকার ঘরে সিন দেখতে পাই যেখানে তানাকা রিউকে বলছিল রিউক আমি এই নিলামি আগামীকাল অব্দি চালাবো আর যখনই আমি টাকা পাবো তখন আমি এই নোটবুকের মালিকও থাকবো না। এরপর তোমাকে এই নোটবুকটা এটার খরিদ্দারের কাছে পৌঁছে দিতে হবে। এটা শুনে রিউক বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এই সময় আমি আরো বেশি অ্যাপেল খেতে যাচ্ছিলাম কিন্তু এইসবেও দারুণ মজা হচ্ছে। আর এরপর সিন শিফট হয় এবং আমরা নেওয়ার এবং তার এজেন্টকে দেখতে পাই যেখানে নেওয়ারের এজেন্ট নেওয়ারকে জিজ্ঞাসা করছিল এই কিরা আসলে $1 কোয়াড্রিলিয়ন ইয়েন কিভাবে নেবে। আর এরপর নেওয়ার বলে এতগুলো টাকা হ্যান্ড টু হ্যান্ড নেওয়া ইম্পসিবল, হয়তোবা সে অনলাইন ট্রানজাকশন করবে। এটা শুনে ওই এজেন্ট মেয়েটি বলে অনলাইন ট্রানজাকশন কিন্তু কিরা যদি এমনটা করে তাহলে ব্যাংকের লোকরা তো অবশ্যই জেনে যাবে যে আসল কিরা কে। এরপর নেওয়ার বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিরা যেভাবেই টাকা নেক না কেন সে ধরা পড়ে যাবে। কিন্তু এই কিরা এই নোটবুকটার মাধ্যমে 23 দিন অব্দি কোনো একটা মানুষকে কন্ট্রোল করতে পারতো আর সে এইভাবে কন্ট্রোল করে অনেক টাকাও নিতে পারতো। কিন্তু এই কিরা এমনটা করেনি। আর আমার মনে হয় যদি এই কিরা টাকাই প্রয়োজন হতো তাহলে ও কখনোই এটা নিলামি করতো না। ওর কাছে প্রায় লাখো রাস্তা রয়েছে, সে মানুষদের বশ করেও অনেক টাকা নিতে পারতো। আর ও এমনটা করেনি কারণ সে মানুষদের মারতে চায় না। আর যদি এই কিরা মানুষদের মারতে না চায় তাহলে ওই নোটবুকটা নিজের কাছে রেখে লাভটা কি। আর যদি আমার কথা বলি, যদি আমার নোটবুক প্রয়োজন না হয় তাহলে আমি এই নোটবুকটা অন্য কাউকে দেওয়ার ভালো একটা রাস্তা খুঁজবো। আর আমি এমন একটা উপায় খুঁজবো যেটার মাধ্যমে আমারও যেন লাভ হয়। আর তারপর আমার মাথায় আইডিয়া আসবে যে আমি এই নোটবুকটাকে নিলামি করব। আমার সকল ডাউট প্রায় ক্লিয়ার হচ্ছে। কিন্তু এই কিরার এত সতর্কতা, নাকি ও শুধু এটাই জানতে চাচ্ছে যে কিরার শক্তিটা সর্বোচ্চ কত অবধি বিক্রি করা যাবে? তবে না, এই কিরা এই সবকিছু নিয়ে অনেক বেশি সিরিয়াস। তাহলে এখন আমাদের শুধু বসে বসে দেখতে হবে যে কিরার পরবর্তী প্ল্যানটা কি, সে এতগুলো টাকা কিভাবে নিবে। আর এরপর আমরা রাতে সিন দেখতে পাই যেখানে টানাকা ঘুমাচ্ছিল আর রিয়োগ বসেছিল। আর তখন ওই রুমে রিয়োগের কাছে একটা শিনিগামি আসে আর ওই শিনিগামির নাম হলো হারমোনিয়াম জাস্টিন। তখন রিয়োগ তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন হারমোনিয়াম জাস্টিন রিয়োগকে বলে শিনিগামি কিং তোমাকে ডেকেছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তার কাছে যাও। তখন রিয়োগ জিজ্ঞাসা করে কিন্তু কেন? এর জবাবে ওই শিনিগামিটি বলে আমি জানি না, আমি জাস্ট একটি মেসেঞ্জার। আর এটা বলেই ওই শিনিগামি ওইখান থেকে চলে যায়। আর এরপর আমরা সকালে সিন দেখতে পাই যেখানে সাকুরা টিভিতে আবারও কিরার মেসেজ এসেছে, যেটা শুনে সকল মানুষ একদম শকড হয়ে গিয়েছিল। কারণ তখন নিউজে ছিল যে কিরার শক্তি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে $1 কোয়াড্রিলিয়ন ইয়েনে বিক্রি করে দেওয়া হয়েছে। আর টাকা কোথায় পাঠাতে হবে এটা আপনাদের 24 ঘন্টার ভিতরে বলে দেওয়া হবে। আর এই নিউজগুলো চায়না এবং অন্যান্য দেশগুলো দেখছিল। আর এরপর আমরা নেওয়ারের হেডকোয়ার্টার সিন দেখতে পাই যেখানে নেওয়ারের ওই অফিসারটি বলে আমাদের প্ল্যানের হিসাবে আমাদের গভর্নমেন্টকে বলতে হবে এই নোটবুকটা যেন নিজের কাছে জব্দ করে। এটা শুনে নেওয়ার ওই অফিসারটিকে বলে তুমি যদি সেখানে যাওয়ার কথা ভাবছো তাহলে তুমি নিজেই যাও। এটা শুনে ওই অফিসারটি বলে কিন্তু তুমি এমনটা কেন বলছো এল?
এরপর নেওয়ার বলে, কারণ আমি নিজেই এখন আমেরিকাতে থাকি, আর যেহেতু সম্পূর্ণ দুনিয়া এই নোটবুকের ব্যাপারে জেনে গেছে, তাহলে এই নোটবুকটা ব্যবহার করা একদম মুশকিল। এটা ছাড়াও এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই কিরা এতগুলো টাকা একসাথে কিভাবে নেবে। এরপর সেখানের ওই লেডি অফিসারটি নেওয়ারকে বলে, এটা আমাদের শেষ সুযোগ হতে পারে ওই নোটবুক এবং এই কিরা অবধি পৌঁছানোর জন্য, আর সে টাকা কখন নেবে সেটা কালকে বলবে। এরপর নেওয়ার বলে, জাপানের হিসাবের টাইমে 24 ঘন্টায় আগামী 24শে মে 6টা PM হবে। ফ্রাইডে, এটা কি এই মাসের 3rd ফ্রাইডে? আর এই ফ্রাইডে থেকে জাপানে কোনো বিশেষ কিছু রয়েছে? এরপর ওই অফিসারটি বলে, হ্যাঁ, এই ফ্রাইডেতে জাপানের সকল ব্যাংকে 1 সপ্তাহ ছুটি থাকবে। তখন ওই লেডি অফিসারটি বলে, যদি সে তার টাকাগুলো জাপানিজ ব্যাংকে রাখার কথা ভাবে, তাহলে তো এটা হলো যে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো। আর এরপর নেওয়ার বলে, একটি সাধারণ জাপানিজ ব্যক্তি যদি এত কোয়াড্রিলিয়ন ইয়েন নেয়, আর সে যদি এই টাকাগুলো সাধারণভাবে খরচ করে, তাহলেও সে তার সারা জীবনে 300 মিলিয়ন ইয়নের থেকে বেশি খরচ করতে পারবে না। আর যদি এই কিরা এই সম্পূর্ণ প্ল্যানটাকে শুরু থেকেই ভেবে থাকে, তাহলে এই কিরা আমার চিন্তা ভাবনা থেকে অনেক বেশি স্মার্ট। আর এর পরবর্তী দিনে আমরা সাকুরা টিভিতে আবারও একটা নতুন মেসেজ দেখতে পাই। আর কিরার এই মেসেজে লেখা ছিল, নিলামিতে জয় করা টাকাগুলো এই মাসের 27 তারিখে জাপানের ইউৎসুবা ব্যাংকে জমা হতে হবে। আর 60 বছরের কম বয়সী মানুষরা যাদের এই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তাদের সকল ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলো ভাগ করে দেওয়া হবে। আর আজকের 24শে মে 2019 থেকে এটা ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এটা শুনেই সকল পাবলিক অনেক খুশি হয়ে যায়। আর এই 1 কোয়াড্রিলিয়ন ইয়েন যদি 1 মিলিয়ন লোককে বরাবর ভাবে দেওয়া হয়, তাহলে জনপ্রতি 1 বিলিয়ন ইয়েন করে পাবে। আর এই কথাটা শুনেই তানাকার মা তানাকার কাছে দৌড়ে আসে এবং সে তানাকাকে জিজ্ঞাসা করে, ইউৎসুবা ব্যাংকে তোমারও সেভিংস অ্যাকাউন্ট আছে তাই না? আর এরপর সে তানাকাকে খুশিতে ধরে বলে, আমরা এই এখনই ধনী হয়ে গেছি। আর এত টাকা পেয়ে কিরাকে সবাই ধন্য বলছিল। আর ব্যাংকের সামনে সাধারণ জনগণের একদম ভিড় জমে গিয়েছিল। আর এরপর আমরা আবারও নেওয়ারের সিন দেখতে পাই, যেখানে নেওয়ার বলছিল, অফকোর্স আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এই কিরা একটা যুবক ছেলে, আর এই কিরা এটা নিজেই কবুল করে নিয়েছে। তবে এই কিরাকে খোঁজা এখনো সহজ নয়। এরপরে ওই লেডি এজেন্টটি বলে, ওই ব্যাংকে প্রায় লাখো লোকের অ্যাকাউন্ট রয়েছে। যদি এই কিরার কাছ অব্দি আমরা যেতে চাই, তাহলে আমাদের অনেক মানুষের সাথে কথা বলতে হবে। এরপর নেওয়ার বলে, এরপর এই সপ্তাহের 3 দিন যখন চলে যাবে, তখন এই কিরা আর এই কিরা থাকবে না। আর এরকম পরিস্থিতিতে এই কিরার কাছে পৌঁছানো একদম অসম্ভব হয়ে দাঁড়াবে। আর এল হওয়ার পর থেকে আমি এই প্রথমবার নিজের হার স্বীকার করছি। আর আজকে আমেরিকা ইউৎসুবা ব্যাংকে 10 ট্রিলিয়ন ইয়েন দিয়েছে, যার কারণে ব্যাংকের সামনে অনেক মানুষের ভিড় জমে রয়েছিল। আর এত বেশি ভিড় থাকার কারণে ইউৎসুবা ব্যাংক এখনো খুলেনি। আর তারা ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে সামনের মাসের 24 তারিখ থেকে তারা মানুষদের টাকা দেওয়া শুরু করবে, আর প্রতিদিন 1 লাখ ইয়েন করেই দেওয়া হবে। আর এটা মিনুরু তানাকাও দেখছিল এবং সে বলছিল, ওহ, তাহলে এখন আমাকে 1 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু তারা তাদের ওয়াদাটা পূরণ করেছে। এরপর সে রিউককে নোটবুকটা দিয়ে বলে, এই নাও, এখন তুমি এটা ইউএস প্রেসিডেন্টের কাছে পৌঁছে দিয়ে আসো। আর এরপর রিউক বলে, আচ্ছা ঠিক আছে, এর মানে সব কাজ হয়ে গেছে। তখন তানাকা বলে, হ্যাঁ সব কাজ হয়ে গেছে, আর এখন আমি এই নোটবুকটা তোমাকে দিচ্ছি, আর আমি এটার এখন ওনারও থাকবো না। তাহলে প্লিজ কোনো কারণ হলেও আমার আশেপাশেও তুমি থেকো না। আর আমি এই সবকিছু ভুলে একটা ভালো জীবন যাপন করতে যাচ্ছি। তুমি জানো আমি এই বিপজ্জনক জিনিসটার ব্যবহার কখনোই করতে যাইনি। ইয়ার, আমি জানতামই না যে তুমি আমাকে এত ঘৃণা করো। তুমি এই নোটবুকটা ব্যবহার করেছিলে কোনো মানুষকে মারা ছাড়াই। আচ্ছা, তাহলে তোমার লাইফ এনজয় করো। এরপর রিওক পৌঁছে যায় সোজা প্রেসিডেন্টের কাছে। আর এরপর রিওক ওই প্রেসিডেন্টকে বলে, এখানে আসার আগে আমি শিনিগামি কিং এর কাছ থেকে বকা খেয়ে এসেছি। আর উনি চিৎকার করে আমাকে বলেছিল যে তোমার সাহস কত হয়েছে যে তুমি মানুষের দুনিয়াতে ডেথ নোটের বিক্রি করছো। আর এই জন্য উনি এই ডেথ নোটের নতুন একটা নিয়ম তৈরি করেছে। সেটা হলো ডেথ নোট কিনা এবং বিক্রি করা লোক মারা যাবে। বিক্রি করা লোকের মৃত্যু হবে টাকা নেওয়ার সময়, আর ক্রেতার মৃত্যু হবে ডেথ নোট নেওয়ার সময়। আর এটা শুনে প্রেসিডেন্ট বলে, কি, এটা কি বলছো তুমি? এরপর রিওক বলে, হ্যাঁ তুমি একদম সঠিক শুনেছ, এটা ব্র্যান্ড নিউ রুল। মানে তুমি এতগুলো টাকা দিয়েছো শুধুমাত্র মৃত্যুর জন্য, কিন্তু তুমি যদি এই ডেথ নোটটা নেওয়া থেকে মানা করে দাও, তাহলে তুমি বাঁচতে পারবে। কিন্তু এমন পরিস্থিতিতে তুমি তোমার টাকা ফেরত পাবে না। আর যদি তুমি এই নোটবুকটা নাও, তাহলে তুমি মারা যাবে, আর এই নোটবুকটা এখানেই রয়ে যাবে। তাহলে এখানে আর কেউ আছে যাকে কিনা তোমার মৃত্যুর পর এই নোটবুকটা দিতে চাও? আর তুমি মরে গেলেও এই নোটবুকটা তোমার দেশের হয়ে যাবে। তাহলে বলো কি ভাবলে মিস্টার প্রেসিডেন্ট? আর এটা শুনে প্রেসিডেন্ট বলে, আমি এই নোটবুকটা নেব না। তখন রিওক বলে, আচ্ছা বুঝতে পেরেছি, এর মানে তোমার দেশের থেকে তোমার নিজের প্রাণ বেশি প্রয়োজন। তখন প্রেসিডেন্ট বলে, যাই হোক, তারপরেও আমাকে অ্যানাউন্সমেন্ট করতে হবে যে আমি কিরার পাওয়ার পেয়ে গেছি। আমি পেয়ে গেছি, কিন্তু আমি এটার ব্যবহার করব না। এজন্য আমি এটা নেওয়া থেকে ইনকার করে দিচ্ছি। আর এটা শুনে রিওক প্রেসিডেন্টকে বলে, ওয়াও, তুমি তো অনেক চালাক মিস্টার প্রেসিডেন্ট। আর এরপর রিওক ভাবতে থাকে সে এখন কি করবে, কারণ সে এখন মিনুরুর কাছেও যেতে পারবে না। বিকজ মিনুরু তার কাছে বলেছিল রিওক যেন আর মিনুরুর আশেপাশেও না থাকে। আর এই জন্য রিওক মিনুরুর কাছেও যায়নি। আর এরপর আমাদের 1 মাস পরে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মানুষরা এতগুলো টাকা পেয়ে নিজের অ্যাপয়েন্টমেন্ট বানানোর জন্য এবং কিরাকে পূজা করার জন্য তাদের একটা মূর্তি বানানোর কথা বলছিল। আর অন্যদিকে আমাদের
নতুন কিরা মিনোরু এটিএম থেকে টাকা বের করার পরে হার্ট অ্যাটাকে মারা যায়, যেমনটা ডেথ নোটের নতুন রুলে লেখা ছিল। বিক্রেতা টাকা নেওয়ার সময় মারা যাবে, আর তাই যেহেতু 1 মাস পরে টানাকা ওই টাকার উপরে হাত দিয়েছে, এজন্য সেও হার্ট অ্যাটাকে মারা যায়। আর এরপর আমরা রিউককে দেখতে পাই, যে কিনা বিল্ডিং এর উপরে বসেছিল এবং সে তার ডেথ নোটটাকে দেখে বলে, যেখানে লাইট ইয়াগামি এবং টানাকার নাম লেখা ছিল। কত খারাপ হলো, ওর প্ল্যান একদম পারফেক্ট ছিল। হয়তো এটাতে কোনো কিছু যায় আসে না যে তুমি কি করো, এই ডেথ নোটটা ব্যবহার করার লোক শেষ অব্দি মারাই যাবে। আর এখন অব্দি এই ডেথ নোটটাকে ওইভাবে কেউ ব্যবহার করতে পারেনি যেভাবে লাইট ইয়াগামি করতো। আর ওই একমাত্র যে কিনা এত লম্বা সময় ধরে ডেথ নোটের ব্যবহার করেছিল, আর আমিও অনেক এনজয় করেছিলাম লাইট। তো এখানে ডেথ নোটের ওয়ান শট মাঙ্গা চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। তো ডেথ নোটের এই ওয়ান শট মাঙ্গাটা একদম আমার কাছে খুব ভালোই লেগেছে, তবে ডেথ নোটটা অলওয়েজ আমার কাছে বেস্টই থাকবে। আর এখানে মিনোরুর মৃত্যুতে আমি প্রায় অনেকটাই স্যাড, বিকজ হি ইজ এ গুড পারসন, কারণ সে এই অবধি একটা মানুষকেও মারেনি, এই ডেথ নোটটাকে কোনো বাজে কাজেও ব্যবহার করে, এবং তার প্ল্যানিংটা একদম পারফেক্ট ছিল। বাট ডেথ নোট যেই ব্যবহার করবে তাকে মরতেই হবে। সো গাইজ, এরকমই মাঙ্গা স্টোরি, অ্যানিমেশন, এক্সপ্লেনেশন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।